আজকের প্রথম খবরটা হলো সংঘর্ষ বিরতিতে রাজি ভারত ও পাকিস্তান, বললেন ট্রাম্প। সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে ফোন করা হয়েছিল দুই দেশের বিদেশ মন্ত্রককে। সেখানে সন্ত্রাসবাদ নিয়ে স্পষ্ট মন্তব্য রেখেছিল ভারতের বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর। তার মধ্যে জানা গিয়েছে অবশেষে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দুই দেশ। টুইট করে ট্রাম্প জানিয়েছে দুই দেশকেই ধন্যবাদ কমন সেন্স ব্যবহার করার জন্য। আজকের পরবর্তী খবরটি হলো যুদ্ধবিরতি ঘোষণা বিদেশমন্ত্রী জয়শঙ্করের। অবশেষে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। শনিবার প্রথমে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। এর কিছুক্ষণের মধ্যেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রীও সাংবাদিক বৈঠকে জানান শনিবার বিকেল 5টা থেকে আকাশ, জল এবং স্থলপথে যুদ্ধবিরতি শুরু হয়েছে। আর এরপরই সন্ত্রাসবাদের মদতদাতাদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যুদ্ধবিরতি ঘোষণার পরই জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লিখেছেন ভারত ও পাকিস্তান গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়া এসেছে। এরপরই তিনি লেখেন ভারত সর্বদা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপোষহীন অবস্থান বজায় রেখেছে, এটি অব্যাহত থাকবে। এদিন সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন আজ বিকাল 5টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান এদিন বিকেল 3:35 নাগাদ পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস অর্থাৎ ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করেন। সেই ফোনালাপে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। আগামী 12 মে ফের দুই দেশের ডিজিএমওর মধ্যে আলোচনা হবে বলে জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো পাকিস্তান জিন্দাবাদ ও সেনাবাহিনীর প্রতি সমর্থন, গ্রেফতার কাছারে আরও একজন। পাকিস্তান জিন্দাবাদ ও সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করায় গ্রেফতার হয়েছে বিলাল আহমেদ নামের আরও এক যুবক। তার বাড়ি কাটিগড়ার জলাগ্রামে। শুক্রবার বজরং দল পশ্চিম কাছার জেলার পক্ষে বিলাল আহমেদের বিরুদ্ধে বিহারা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে এক মামলা দায়ের করলে রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে কালাইন থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। কাছারের জলাগ্রাম এলাকার বাসিন্দা বিলাল আহমেদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিতর্কিত ও দেশবিরোধী পোস্ট করেছে। সেখানে সে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান সহ পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সমর্থন জানায়। এতে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর মতো বক্তব্য প্রকাশ করে। আজকের পরবর্তী খবরটি হলো পাকিস্তানকে ধাক্কা দিল বিএলএ। ভারতের সঙ্গে যুদ্ধের আবহে বালুচ যোদ্ধারা পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছে। কেচ এবং পাঞ্জগুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বিএলএ পাকিস্তানি সেনাদের হত্যা করে তা দখল করে নিয়েছে। দুটি এলাকায় পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের অন্তর্গত। দ্য বালুচিস্তান পোস্টের মতে বালোচ প্রদেশে বিএলএ যোদ্ধারা আক্রমণ তীব্র করেছে। কেচ এবং পাঞ্জাগুর এলাকায় অবরোধ আরোপের পর যোদ্ধারা পুলিশ স্টেশন এবং সরকারি অফিসগুলিতে আক্রমণ করে। আজকের পরবর্তী খবরটি হলো মেরামত করে দেওয়া হলো দেওপুর খোলাছড়া গ্রামের ভেঙে যাওয়া রাস্তার কাজ। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভেঙে যাওয়া রাস্তার মেরামত করে দেওয়া হলো কন্ট্রাক্টরের তরফ থেকে। উল্লেখ্য দেওপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ইমরান হোসেন নামের একজন ব্যক্তি রাস্তার ভাঙ্গন এবং রাস্তায় সংঘটিত হওয়া দুর্ঘটনার বিষয়ে গত 28 এপ্রিল একটি ফেসবুক লাইভের মাধ্যমে সবাইকে অবগত করান। তারপর তিনি পিডব্লিউডি ইঞ্জিনিয়ার স্যারের সাথে যোগাযোগ করেন। পিডব্লিউডি ইঞ্জিনিয়ার বিষয়টা কন্ট্রাক্টর রতন দাস পুরকাইস্তকে জানান। তারপর 2-3 দিনের মধ্যে ভেঙে যাওয়া রাস্তায় গড় মেরে মাটি ও পাথর দিয়ে সাইড ঠিক করে আবার ডালাই দিয়ে মেরামত করে দেওয়া হয়। রাস্তাটা মেরামত করে দেওয়ায় ইমরান হোসেন সহ পুরো গ্রামবাসী এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া অনুরোধ করেন যে রাস্তায় আরও কিছু এমন জায়গায় রয়েছে যেগুলোর সাইড বাম একদমই নেই এবং ভাঙ্গার প্রবল সম্ভাবনা রয়েছে, সেগুলো যেন মেরামত করে দেওয়ার দাবি জানান। আজকের পরবর্তী খবরটি হলো কোনো জঙ্গি হামলাকে যুদ্ধ হিসেবে বিবেচনা হবে সিদ্ধান্ত সরকারের। ভারত পাকিস্তান উত্তেজনার আবহে বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের। ভারতের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে যে কোনো জঙ্গি হামলাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। শনিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সেনাপ্রধানদের সঙ্গে
সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কেন্দ্রের তরফে শনিবার জানানো হয়েছে, উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভুজ পাক হামলায় ভারতীয় বিমান বাহিনীর এই 4টি ঘাঁটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের 6টি বিমান ঘাঁটিতে নির্ভুল হামলা চালিয়েছে। এগুলি হল রফিকি, মুরিদ, চাকলালা, রহিমিয়ার খান, শুক্কুর এবং চুনিয়া। এদিন কাকবুর থেকে হেভি শেলিং শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক সহ 3 জনের। পাল্টা হিসেবে পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটি, অস্ত্রাগার, কমান্ড সেন্টার ধ্বংস করেছে ভারত। একই সঙ্গে অপারেশন সিন্দুরে নিহত 5 শীর্ষ লস্কর ও জৈশ জঙ্গির পরিচয় প্রকাশ্যে আনা হয়েছে এদিন। আজকের পরবর্তী খবরটি হলো হজ যাত্রীদের চার্টার্ড উড়ান বাতিল জম্মু ও কাশ্মীর হজ কমিটির। ভারত পাক উত্তেজনার আবহে বন্ধ দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির একাধিক বিমানবন্দর। বাতিল হয়েছে শো উড়ান। এই অবস্থায় 14 মে পর্যন্ত হজ যাত্রীদের জন্য যাবতীয় চার্টার্ড উড়ান বাতিল করল জম্মু ও কাশ্মীরের হজ কমিটি। অন্যদিকে তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে চারধাম যাত্রার হেলিকপ্টার পরিষেবাও বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জম্মু ও কাশ্মীর হজ কমিটি। সেখানে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে 14 মে পর্যন্ত নির্ধারিত সমস্ত চার্টার্ড হজ উড়ান বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত তীর্থযাত্রীদের ধৈর্য ধরতে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও জানানো হয়েছে, বিকল্প ব্যবস্থার জন্য সংশোধিত উড়ানের সময়সূচি সরকারি চ্যানেলের মাধ্যমে জানানো হবে। অন্যদিকে যুদ্ধের আবহে বন্ধ হয়েছে চারধাম যাত্রার হেলিকপ্টার পরিষেবা ও পরিস্থিতি স্বাভাবিক হলে বিজ্ঞাপন দিয়ে কপ্টার পরিষেবার বিষয়ে জানানো হবে তীর্থযাত্রীদের। আজকের পরবর্তী খবরটি হলো, বর্তমান পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে জয়ীরা র্যালি উল্লাস না করার আহ্বান মুখ্যমন্ত্রীর। শনিবার হিমন্ত বিশ্ব শর্মা সরকারের 4 বছর পূর্তি হলো। শুক্রবারই উদযাপন কর্মসূচি বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার সকালে বাজপেয়ী ভবনে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন হিমন্ত বিশ্ব শর্মা। তবে কোনো অনুষ্ঠান বা উদযাপনের আয়োজন করা হয়নি। বৈঠকে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীরা কোনো ধরনের বিজয় উৎসব র্যালি উল্লাস যেন না করেন। এমনকি মন্ত্রী বিধায়করা গণনা কেন্দ্র থেকে দূরে থাকার আহ্বান রাখেন। জয়ী প্রার্থীরা মন্দির নামঘরে গিয়ে আশীর্বাদ নেবেন। তিনি এও বলেন, কোনো অসাম্প্রদায়িক মন্তব্য যেন না করেন। বর্তমান পরিস্থিতিতে সবাইকে একজোট থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আজকের পরবর্তী খবরটি হলো, উত্তর ও পশ্চিম ভারতের 32টি নির্বাচিত বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, উত্তর ও পশ্চিম ভারতের 32টি নির্বাচিত বিমানবন্দরে 9 থেকে 14 মে 2025 পর্যন্ত সকল বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্ত পরিচালনাগত কারণে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে গুলি, মৃত 1 জন। বিহারের পাটনা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে চলল গুলি। দুষ্কৃতীদের হাতে খুন 21 বছরের কলেজ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে শুক্রবার। শনিবার পুলিশ সূত্রে এই খবর সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম চন্দন। বিহারের নওদা জেলার বাসিন্দা তিনি। তবে কে বা কারা গুলি চালিয়েছে এখনও তা স্পষ্ট নয়। হোস্টেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এখনও কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। ঘটনাস্থলে গিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। আজকের পরবর্তী খবরটি হলো, দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের পড়ুয়াদের জন্য হেল্পলাইন নম্বর অসম সরকারের। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকার দেশের বর্তমান পরিস্থিতির জন্য একটি হেল্পলাইন নম্বর খুলেছে। রাজ্য সরকার বিভিন্ন রাজ্যে পড়াশোনা করা অসমের ছাত্রদের জন্য একটি জরুরি হেল্পলাইন নম্বরও প্রদান করেছে। তদুপরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্ররা দিল্লির অসম ভবনের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। রাজ্য সরকার নিম্নলিখিত নম্বরগুলি প্রকাশ করেছে: 011-23010298 এবং অন্য একটি নম্বর হল 268-77111। তাছাড়া শিক্ষার্থীরা অসম ভবনের যুগ্ম সচিব রণদীপ কুমারের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তা হল
হলো 9874355305। আজকের পরবর্তী খবরটি হলো মরণফাঁদ শিলচর জয়ন্তিয়া সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, চরম দুর্ভোগ। মরণফাঁদে পরিণত শিলচর জয়ন্তিয়া সড়ক, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। এক পশলা বৃষ্টি নামলেই বিপজ্জনক রূপ নেয় সড়কটি। বিশেষ করে বিহারা বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অবস্থা সড়কের। অসমমালা প্রকল্পে নির্মাণাধীন এই রাস্তা এখন স্থানীয়দের কাছে এক নরক যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। কখন কি ঘটবে প্রতিনিয়ত এই আতঙ্কে তাড়া করছে মানুষকে। দুর্ঘটনা, যানজট লেগেই রয়েছে। চরম দুর্ভোগে ভুগছেন বৃহত্তর অঞ্চলের জনগণ। শুক্রবার সকালেও পাথর বোঝাই একটি ট্রাক উল্টে যায় রাস্তায়। স্থানীয়দের অভিযোগ, 1 বছর আগে মাটি ফেলে রাস্তার কাজ শুরু হলেও এখনও পর্যন্ত নেই কোনো অসংস্কার। অসমমালা প্রকল্পে অবৈজ্ঞানিক ও কচ্ছপ গতিতে নির্মাণ কাজের ফলে জল কাদায় নরক যন্ত্রণা ভোগ করছেন মানুষ। বৃষ্টি পড়তেই সড়ক যেন ক্ষেতের মাঠ ও পুকুরের রূপ নিয়েছে। দুর্ভোগ থেকে রেহাই দিতে জেলায়ুক্ত ও সংশ্লিষ্ট বিভাগের উদ্বর্তন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনগণ। আজকের পরবর্তী খবরটি হলো কিশোরীকে অপহরণ করে জৈনাচার, 20 বছর কারাদণ্ড কচুদরমের যুবকের। কিশোরীকে অপহরণ করে জৈনাচারের মামলায় যুবককে 20 বছর কারাবাসের সাজা শুনালো কাছাড় স্পেশাল জজ পক্সো নারায়ণকুড়ির আদালত। সাজাপ্রাপ্ত যুবক সানজুল হোসেন লস্কর, 25 বছর বয়সী, জেলার কচুদরম থানা এলাকার নাগাখালের বাসিন্দা। 2023 সালের 24 নভেম্বর রাতে সানজুল প্রতিবেশী বছর 16 ওই নাবালিকাকে অপহরণ করে। ওই দিন রাতে নাবালিকার বাড়িতে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় অপহরণ করে সে। এরপর কিশোরীকে সুনাই এলাকায় নিয়ে গিয়ে একটি ঘরে রেখে দিনের পর দিন জৈনাচার চালায়। সানজুল যখন কিশোরীকে অপহরণ করে তখনই সে ছিল বিবাহিত। এই অবস্থায়ও কিশোরী অপহরণ করে জৈনাচার চালানোর মধ্যে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এদিকে 24 নভেম্বর রাতে অপহরণ কাণ্ডের পরদিন সকালে ঘুম থেকে উঠে কিশোরীর পরিবারের লোকেরা দেখেন মেয়ে ঘরে নেই। তারা অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে এ নিয়ে কচুদরম থানায় রিপোর্ট করেন। এর ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে 1 মাস 21 দিন পর কিশোরীকে উদ্ধার সহ সানজুলকে গ্রেফতার করে। এসবের মাঝে তদন্ত প্রক্রিয়া সেরে পুলিশ আদালতে চার্জশিট পেশ করে। এরপর আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া শেষে আদালত গত 7 মে সানজুলকে দোষী সাব্যস্ত করে। এরপর সাজা ঘোষণা করা হয় শুক্রবার। এতে সানজুলকে পক্সো আইনের 6 নম্বর ধারায় 20 বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও 6 মাসের কারাদণ্ড। এছাড়া ভারতীয় দণ্ডবিধির 366 ধারায় তাকে 7 বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। এক্ষেত্রে জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও 3 মাসের কারাদণ্ড। দুটি সাজাই চলবে একসঙ্গে। এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন বি আচার্য এবং সানজুলের পক্ষে ছিলেন জে.ইউ লস্কর। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।